ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারে। এবার ফেঁসে গেলেন হাসনাত আব্দুল্লাহ সহ আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আরও অনেকেই। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, ধানমন্ডি ৩২ নম্বরের সেই স্মৃতি জাদুঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এবার ভয়াবহ আইনি ফাঁদে পড়তে যাচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা থেকে শুরু করে সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের বাঘা বাঘা উপদেষ্টারা। সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, পিনাকি ভট্টাচার্য, মোস্তফা সরওয়ার ফারুকির মতো নামগুলো বাদ যায়নি এই অভিযোগের তালিকা থেকে। ৩২ নম্বরের সে বাড়িটিকে ধুলোয় মিশিয়ে দেওয়ার প্রতিশোধ নিতেই যেন আট ঘাট বেঁধে নেমেছিল আওয়ামী দোসররা। দর্শক, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম আদালতে সম্প্রতি এমন একটি মামলার আবেদন জমা পড়ে যা শুনে রীতিমতো চোখ কপালে ওঠা জোগাড়। তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের এক নারী বাদী হয়ে এই মামলার আবেদন করেন, যেখানে সরাসরি অভিযোগের আঙুল তোলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের দিকে। বাদীর দাবি, সরকারের শীর্ষ পর্যায়ে থাকা ব্যক্তিবর্গের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ, উস্কানি এবং নির্দেশনায় ধানমন্ডি ৩২ নম্বরের সেই ঐতিহাসিক বাড়িটিতে হামলা চালানো হয়েছে। শুধু কি তাই, এই মামলার আবেদনে নাম উল্লেখ করে আসামি করা হয়েছিল ২৭ জন হাই প্রোফাইল ব্যক্তিকে, আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল ৩ থেকে ৫ হাজার মানুষকে। যাদের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছিল সেই তালিকাটি শুনলে আপনিও শিউরে উঠবেন। প্রধান আসামি হিসেবে রাখা হয়েছিল শান্তিতে নোবেলজয়ী এবং সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এরপরই রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম রূপকার ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম এবং সার্জিস আলম। বাদ যাননি সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি, এছাড়া সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপি নেতা আখতার হোসেন, আব্দুল হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম, ডাক্তার তাসনিম জারা, নাসরুদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আদিব এবং সালেউদ্দিন সিফাতের মতো পরিচিত মুখগুলোও এই মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এমনকি অনলাইনে বসে যারা জুলাই বিপ্লবের রসদ জুগিয়েছিলেন সেই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরওয়ার এবং তাহারিম জান্নাত সুরভির মতো অ্যাক্টিভিস্টদেরও এই মামলায় জালে জড়ানোর চেষ্টা করা হয়েছে। মামলার আর্জিতে বাদী তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা যে বর্ণনা দিয়েছেন তা রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়। তার অভিযোগ, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিন এবং তার পরের দিন ৬ই আগস্ট এই আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ৩ থেকে ৫ হাজার দুর্বৃত্ত লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ওই ভবনে হামলা চালায়। তারা সেখানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। ভবনের ভেতরে থাকা মূল্যবান দলিল, ঐতিহাসিক নিদর্শন এবং বইপত্র আগুনে পুড়িয়ে দেয়া হয়। বাদীর সবচেয়ে বড় অভিযোগ হলো, এই আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সাধারণ মানুষকে উস্কানি দিয়েছেন এবং অর্থ সহায়তা করে এই ধ্বংসযজ্ঞে ইন্ধন জুগিয়েছেন। বিশেষ করে এই মামলায় প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট। ৫ই আগস্টের সেই উত্তাল রাতে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেছিলেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। বাদীর দাবি, এই একটি পোস্টই প্রমাণ করে যে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা পূর্ব পরিকল্পিত এবং এর পেছনে এই নেতাদের সরাসরি হাত রয়েছে। বাদীর অভিযোগ, সেদিন রাতেই বুলডোজার, হ্যামার এবং ভারী যন্ত্রপাতি এনে রাতভর ভবনটি ভাঙার কাজ শুরু হয় এবং ৬ই আগস্ট বিকেল পর্যন্ত তা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। দণ্ডবিধির একাধিক ধারা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইন এবং সন্ত্রাস বিরোধী আইনের ধারায় এই মামলাটি আমলে নেয়ার আবেদন করা হয়েছিল। চাওয়া হয়েছিল আসামিদের বিরুদ্ধে সরাসরি গ্রেফতারি পরোয়ানা। কিন্তু বিধিবাম বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে যখন এই মামলা শুনানি হয়, তখন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। কিন্তু দীর্ঘ পর্যালোচনা শেষে আদালত দেখতে পান এই মামলা আমলে নেয়ার মতো পর্যাপ্ত আইনি উপাদান বা এভিডেন্স সেখানে নেই। ফলে আদালত সরাসরি এই মামলার আবেদনটি খারিজ করে দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুজ্জোহা সুমনও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে পর্যাপ্ত উপাদানের অভাবেই মামলাটি বাতিল করা হয়েছে। আদালত মামলাটি খারিজ করে দিলেও এই ঘটনাটি কিন্তু আমাদের সামনে একটি বিশাল এবং ভয়াবহ ভবিষ্যতের অশনি সংকেত দিয়ে যাচ্ছে। একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন এই একটি খারিজ হওয়া মামলার ভেতরে লুকিয়ে আছে কত বড় এক ষড়যন্ত্রের আভাস।
আজ দেশে বিএনপি সরকার, জামায়াতে ইসলামী এবং 24-এর ছাত্র জনতার বিপ্লবের পক্ষের শক্তিগুলোর একটি শক্ত অবস্থান রয়েছে। এই কারণেই হয়তো এমন হাস্যকর মামলা ধোপে টেকেনি। কিন্তু একবার ভেবে দেখুন, যদি কোনোভাবে এই 24-এর পক্ষের শক্তিগুলো ক্ষমতা থেকে সরে যায়, যদি আবার কোনোদিন সেই অপশক্তি, সেই আওয়ামী ফ্যাসিবাদ এই দেশের মাটিতে ফিরে আসে, তাহলে কি হবে? এই মামলাটি সেই দিনের একটি ব্লুপ্রিন্ট বা ট্রেলার মাত্র। আওয়ামী ফ্যাসিবাদের যদি প্রত্যাবর্তন ঘটে, তবে এই দেশের মাটিতে প্রত্যেকটা জুলাই যোদ্ধাকে তারা ফাঁসির রশিতে ঝোলাবে। তা এই মামলার আর্জি দেখলে স্পষ্ট বোঝা যায়। ধানমন্ডি 32 নম্বর বাড়িটি সাধারণ কোনো বাড়ি ছিল না। দীর্ঘ 15 বছর ধরে এই বাড়িটিকে বানানো হয়েছিল আওয়ামী ধর্মের কেবলা। এটি ছিল তাদের চেতনা বিক্রির সবচেয়ে বড় আতুরঘর। এই 32 নম্বরকে পুঁজি করেই তারা গোটা দেশকে জিম্মি করে রেখেছিল। ভিন্ন মতের হাজারো মানুষকে গুম, খুন আর আয়না ঘরে আটকে রেখেছিল। যখন 5ই আগস্ট ছাত্র জনতা বুকে তাজা রক্ত দিয়ে হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করলো, তখন মানুষের ক্ষোভের সবচেয়ে বড় টার্গেট হয়ে দাঁড়ায় ওই 32 নম্বর বাড়িটি। কারণ এই বাড়িটি থেকেই জন্ম নিয়েছিল ফ্যাসিবাদের বিষবৃক্ষ। আর এই 32 নম্বর পতনের মানেই আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পতন। আজ আওয়ামী লীগের দোসররা অনলাইনে বসে প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে। তারা বলছে, আমরা ফিরে আসবো, আর ফিরে এলে কাউকে ছাড়বো না। তারা যে সত্যি কাউকে ছাড়বে না, এই মামলার আবেদনটি তার সবচেয়ে বড় প্রমাণ। সুযোগ পেলেই তারা হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ মাহমুদের মতো বীরদের দেশদ্রোহী সাজিয়ে ফাঁসির কাষ্ঠে ঝোলাবে। ডক্টর ইউনুস বা আসিফ নজরুলদের মতো সম্মানীয় ব্যক্তিদেরও তারা জেলের অন্ধকারে পচিয়ে মারবে। কিন্তু তারা ভুলে গেছে এই 32 নম্বর ভাঙার পেছনে আসলে দায়ীকে। দাবি স্বয়ং শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। 15 বছর ধরে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাকস্বাধীনতা হরণ করে সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে সে যে ক্ষোভের আগুন জ্বালিয়েছিল, সেই আগুনেই পুড়ে ছাই হয়েছে তার বাবার বাড়ি। 5ই আগস্টের সেই উত্তাল দিনে ছাত্র জনতার যে রোষানল তৈরি হয়েছিল, শেখ হাসিনাকে যদি সেদিন তারা দেশে পেত, তবে তাকেও হয়তো পিটিয়ে টুকরো টুকরো করে ফেলত। সবচেয়ে বড় কথা হলো, ছাত্র জনতা কিন্তু হঠাৎ করেই এই ভবনে আঘাত হানেনি। 5ই আগস্টের পর যখন চারদিকে থমথম পরিস্থিতি, তখন শেখ হাসিনা ভারত থেকে একটি অডিও কলে প্রকাশ্যে তার দলের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছিলেন। তিনি তখনও তার দাম্ভিকতা ছাড়েননি। ছাত্র জনতা স্পষ্ট আলটিমেটাম দিয়েছিল, দেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। কিন্তু হাসিনা সেই আলটিমেটাম তোয়াক্কা না করে যখন উস্কানিমূলক অডিও বার্তা ছড়াতে শুরু করলেন, তখনই ছাত্র জনতার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা বুঝে গিয়েছিল ফ্যাসিবাদের কোনো চিহ্ন এই মাটিতে রাখা যাবে না। আর সেই ক্ষোভের বিস্ফোরণেই বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়া হয় চেতনা বাণিজ্যের ওই তীর্থস্থান। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ করে দিন। আর রাজনীতি, দেশ ও বিদেশের এমন সব চাঞ্চল্যকর এবং অজানা খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ।